আমার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আমরা বেশিরভাগ চাষি কিন্তু ধান চাষ করে থাকি। তবে আমাদের ধান চাষে ফলনে অনেক সময় মার খেতে হয়। এই ধান চাষের ক্ষেত্রে ফলনে মার খাওয়ার পেছনে যেটি প্রধান কারণ সেটি হলো গাছ তার খাবার ঠিকঠাক মতো পায় না। তো সেই রকমই গাছের একটি অন্যতম খাদ্য জিঙ্ক, যে খাদ্যের অভাবে গাছের 20 থেকে 40% ফলন কিন্তু কম হতে পারে, এটি কৃষি বিজ্ঞানীরা বলছেন। আবার অনেক সময় দেখা গেছে যে মাটি পরীক্ষা করার পরে মাটিতে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক থাকা সত্ত্বেও সেই জিঙ্ক গাছ গ্রহণ করতে পারে না, যার ফলেও কিন্তু আপনার 10% আপনার ফলন কিন্তু কম হয়ে থাকে ধানের ক্ষেত্রে। সেক্ষেত্রে অনেক সময় আমরা যদি জিঙ্কে উপরি প্রয়োগ করি বা স্প্রে করি, সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো ফলন পেয়ে থাকি। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব এই যে ধানের জমিতে কেন আমরা জিঙ্ক ব্যবহার করব এবং ধান গাছে জিঙ্কের অভাব হলে কি কি সমস্যা দেখা যায় এবং জিঙ্কে কখন ব্যবহার করব, কতটা পরিমাণে ব্যবহার করব এবং জিঙ্কের উপকারিতাগুলো কি কি, এই সকল বিষয় নিয়ে আজ আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মন দিয়ে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন কৃষক ভাইয়েরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় কৃষক ভাইয়েরা, সবার প্রথমে আসি, এই যে জিঙ্ক হলো একটি অনুখাদ্য অর্থাৎ মাইক্রোনিউট্রেন্ট, যেটি গাছের কিন্তু খুবই অল্প মাত্রায় প্রয়োজন, কিন্তু এটির প্রয়োজনীয়তা বা গুরুত্ব কিন্তু অনেক বেশি। কারণ এই যে জিঙ্ক, এর অভাব হলে কিন্তু আপনার বিশেষ করে ধানের ফলনে কিন্তু ব্যাপক পরিমাণে মার খেতে পারেন, সেটি আমি প্রথমেই বললাম। তো এবার আসি এই যে জিঙ্কের কার্যকারিতাগুলো কি কি, অর্থাৎ জিঙ্ক কি কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। প্রথমত, জিঙ্ক ব্যবহারের ফলে বা জিঙ্ক যদি পর্যাপ্ত পরিমাণে গাছ গ্রহণ করতে পারে, তাহলে গাছের পাতার সবুজ অংশ অর্থাৎ ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে এই জিঙ্ক। এছাড়া উদ্ভিদের হরমোন, বিশেষত অক্সিন হরমোন, যেটি প্রোটিন ফ্যাট সংশ্লেষে সাহায্য করে এবং উদ্ভিদের ফসফেট এবং পটাশ আত্তীকরণে সহায়তা করে, অর্থাৎ গাছ যে মাটির থেকে পটাশ এবং ফসফরাস গ্রহণ করে, সেই গ্রহণ করার যে কাজ সেটি করতে সাহায্য করে এবং গাছের যে অঙ্গজ জনন, ফল বীজ তৈরিতে অংশগ্রহণ করে এবং ফলের গুণগত মান বৃদ্ধি করে এবং উদ্ভিদ কোষের মধ্যে জারণ পদ্ধতিতে সাহায্য করে। এছাড়া আরেকটি বিশেষ কার্যকারিতা আমরা দেখতে পাই, সেটি হলো শীতকালে গাছের যে শীত সহনশীলতা বাড়িয়ে তুলতে কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই কারণে শীতকালীন ফসলে আমরা যদি এই জিঙ্ক ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাই। এছাড়া ধানের ক্ষেত্রে তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে বোরো ধান চাষ করি, সেখানে যদি আমরা জিঙ্কের ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো। এবার আসি আমরা এই যে জিঙ্কের অভাব হলে ধান গাছের মধ্যে আমরা কোন কোন লক্ষণগুলো দেখতে পাই। প্রথমত, ধান গাছের পাতা দেখবেন লাল হয়ে যাবে, ধান গাছের পাতায় ক্লোরোফিল তৈরি হবে না, অর্থাৎ ধান গাছের যে সবুজ ক্লোরোফিল তৈরি করার কথা সেটি কিন্তু হয় না যদি জিঙ্কের অভাব হয়। এছাড়া শিকড়ের বৃদ্ধি হবে না এবং ধান গাছের পাশকাঠির সংখ্যা কম হবে। এছাড়া পরবর্তীতে যখন শীষ বের হবে, শীষ খাটো খাটো হবে, বেটে হবে, শীষের দৈর্ঘ্য ছোট হবে, যার ফলে কিন্তু আপনার ফলন অনেক কম হবে। এছাড়া পরবর্তীতে যখন ধানের শীষে দানা তৈরি হবে, সেই দানা পুষ্ট হবে না, যার ফলে ধানের যে দানা সেটি কিন্তু চিটে হবে এবং এর ফলে কিন্তু আপনাদের ফলন অনেক কম হবে। এবং আর যে লক্ষণগুলো আমরা দেখতে পাই, সেটি হলো ধান গাছের চারা রোয়ার 2 সপ্তাহের মধ্যে আমরা দেখব যে গাছের নিচের দিকের পাতার ডগাতে ছোট ছোট হালকা হলদে বর্ণের দাগ দেখা যায় যদি জিঙ্কের অভাব হয়। পরে ওই দাগগুলো বড় ও বাদামি বর্ণের ধারণ করে। এছাড়া পাতার ডগা শুকিয়ে যায় এবং পাতার ফলকের কিনারা ধরে ওই দাগ উপরের দিক থেকে নিচের দিকে নামতে থাকে। এছাড়া জিঙ্কের অভাব যদি প্রকট হয়, তাহলে পাতায় বাদামি মরচে দাগ আমরা দেখতে পাই এবং পরবর্তীতে পুরো পাতাটিকে শুকিয়ে যেতে দেখি এবং এর ফলে আপনার গাছের যে বৃদ্ধি, সেই বৃদ্ধি কিন্তু ব্যাহত হয়। তাহলে চলুন এবার আমরা দেখিনি এই যে জিঙ্ক আমরা কি পরিমাণে ব্যবহার করব। তবে জিঙ্ক ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সবার প্রথম যেটি প্রয়োজন, সেটি হচ্ছে জমির মাটি পরীক্ষা করা। কারণ আপনার জমিতে যদি পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক থাকে, সেক্ষেত্রে যদি আমরা পরবর্তীতে জিঙ্ক ব্যবহার করি, সেক্ষেত্রে মাটি দূষিত হওয়ার একটি মূল কারণ হয়ে দাঁড়াতে পারে
এবং যদি অতিরিক্ত মাত্রায় জিঙ্ক ব্যবহার করা হয় তাহলে কিন্তু আমাদের গাছের ক্ষতি হতে পারে। তাই সবার প্রথম আমাদের মাটি পরীক্ষা করা অত্যন্ত আবশ্যক। তো এবার আমরা জিঙ্ক কী পরিমাণে ব্যবহার করব না, আমরা বাজারে বিভিন্ন ধরনের জিঙ্ক পেয়ে থাকি। তো সবার প্রথমে আসি যে জিঙ্ক নিয়ে, সেটি হচ্ছে জিঙ্ক সালফেট, যার মধ্যে আমরা 33% জিঙ্ক এবং 15% সালফেটকে দেখতে পাই। এই যে জিঙ্ক সালফেট, এটিকে আমরা বিঘা প্রতি 2 কেজি হারে ব্যবহার করব। তবে এই জিঙ্ক সালফেট ব্যবহার করার ক্ষেত্রে যদি আপনারা জমিতে একবার ব্যবহার করেন বা জিঙ্কে যদি মাটিতে একবার ব্যবহার করা হয়, সেক্ষেত্রে পরবর্তীতে 2 বছর আর জিঙ্ক ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে যদি এই বছর জিঙ্ক ব্যবহার করা হয় মাটিতে বা জিঙ্ক সালফেট ব্যবহার করা হয়, তো আগামী বছর আমাদের সেখানে ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতে হবে এবং তারপরের বছর আবার জিঙ্ক সালফেট ব্যবহার করা যাবে। এরপরে আসি যেটা আমরা চিলেটেড জিঙ্ক বাজারে পাই বা জিঙ্ক ইডিটিএ 12% যেটি আমরা বাজারে পাই। এই জিঙ্ক 12% যেটি চিলেটেড বা জিঙ্ক ইডিটিএ, এটিকে আমাদের স্প্রে করতে হয় ধানের জমিতে। তো এটিকে আমরা স্প্রে করব প্রতি লিটার জলে আমরা 1/2 গ্রাম থেকে 1 গ্রাম পর্যন্ত। এবং বাজারে আরেকটি জিঙ্ক পাওয়া যায়, সেটি হচ্ছে জিঙ্ক 39.5% এসসি ফর্মে, অর্থাৎ লিকুইড ফর্মে আমরা পেয়ে থাকি। এই লিকুইড ফর্মে অর্থাৎ এসসি ফর্মে যে জিঙ্কটি আমরা পাই 39.5%, এটিকে আমরা ব্যবহার করব প্রতি লিটার জলে 1 ml করে। তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা, এবার আমরা দেখিনি এই যে জিঙ্কে আমরা কখন ব্যবহার করব আমাদের ধানের জমিতে। কারণ আমরা যদি সঠিক সময় জিঙ্কে ব্যবহার না করি, সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো ফলন পাবো না। তবে জিঙ্কে কখন ব্যবহার করব এটা দেখার আগে আমরা জেনে নিই এই যে এই জিঙ্কে কিন্তু ব্যবহার করার ক্ষেত্রে একটু সাবধানতা আমাদের অবশ্যই রাখা প্রয়োজন। সে সাবধানতাটি হলো, জিঙ্ক ব্যবহার করার ক্ষেত্রে যে ফসফরাস জাতীয় খাদ্য আমরা মাটিতে ব্যবহার করি, অর্থাৎ বিশেষ করে আমরা সবাই ফসফেট নামে বেশি পরিচিত আমাদের কাছে। তো এই যে ফসফরাস জাতীয় যে খাদ্য বা ফার্টিলাইজার বা সার যাই বলুন, এর সাথে কখনো এই জিঙ্কে ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আমরা যখন মাটিতে ব্যবহার করছি এই জিঙ্ক, সেক্ষেত্রে আমরা মাটিতে ফসফরাস জাতীয় সার কোনটি ব্যবহার করি না, আমরা সিঙ্গেল সুপার ফসফেট এসএসপি ব্যবহার করে থাকি বা টিএসপি ব্যবহার করে থাকি, যার মধ্যে আমরা ফসফরাস পাই। এছাড়া এনপিকে যৌগ হিসাবে যেটি আমরা বাজারে পাই, ডিএপি, আপনার এনপিকে 10-26-26, এনপিকে 15-15-15, এনপিকে 14-28-14, এনপিকে 28-28-0, এনপিকে 12-32-16, এনপিকে 14-35-14। এই যে এনপিকে ফর্মে যে সারগুলো আমরা বাজারে পাই, এর মধ্যেও কিন্তু আপনার ফসফরাস আছে। তাই কখনোই আমাদের জিঙ্কের সাথে আমরা এই সারগুলোকে মিশিয়ে ব্যবহার করব না। এবং যদি আমরা জিঙ্ক ইডিটিএ বা লিকুইড জিঙ্ক ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা যেরকম বাজারে ওয়াটার সলিউবল এনপিকে 19-19-19 পাই বা এরকম এনপিকে ফর্মে আরও কয়েকটি আমাদের ওয়াটার সলিউবল ফার্টিলাইজার আমরা পেয়ে থাকি, এর সাথে কখনোই মিশিয়ে আমাদের ব্যবহার করা উচিত নয়। তার কারণ একটাই, সেটি হচ্ছে ফসফরাসের সাথে জিঙ্ক বিক্রিয়া করে, যার ফলে আপনি সঠিক রেজাল্ট পাবেন না এবং অনেক সময় দেখা যায় যে আপনার ফসলের ক্ষতিও হতে পারে। তো চলুন এবার আমরা দেখিনি এই জিঙ্কে আমরা কখন ব্যবহার করব আমাদের ধানের জমিতে। তো সবার প্রথম যে জায়গায় আমাদের ব্যবহার করতে হবে সেটি হচ্ছে যখন আমরা বীজতলা থেকে চারা তুলব, চারা রোপণের জন্য ঠিক তার 5 দিন আগে আমাদেরকে ধানের যে বীজতলা, সেই বীজতলায় জিঙ্ক ইডিটিএ বা আপনার জিঙ্ক চিলেটেড যেটি 12% সেটিকে স্প্রে করতে হবে। এরপরে যদি জিঙ্ক সালফেট বা 33% জিঙ্ক যেটি আছে সেটি আমরা ব্যবহার করি, তাহলে আমরা সেটি ব্যবহার করব ধান গাছের বয়স যখন 10 দিন হবে। 10 দিনের সময় আমরা একটি মিনি চাপান দেব, যেখানে আমরা ইউরিয়া সার ব্যবহার করব। সেই ইউরিয়া সারের সাথে আপনারা জিঙ্ককে ব্যবহার করতে পারেন বা জিঙ্ক সালফেটকে ব্যবহার করতে পারেন। এছাড়া যদি আপনারা 10 দিনে এই জিঙ্ককে ব্যবহার না করেন, আপনারা চাইছেন পরবর্তীতে ব্যবহার করতে, তাহলে প্রথম চাপান সার অর্থাৎ 20 থেকে 22 দিনে আপনারা ইউরিয়া সারের সাথে এই জিঙ্ককে ব্যবহার করতে পারেন। এই দুটো সময় একমাত্র ব্যবহার করার সময় জিঙ্ককে, এর পরবর্তীতে আর ব্যবহার করা যাবে না মাটিতে। এরপরে যখন মোটামুটি ধান গাছের বয়স 35 থেকে 40 দিন হবে, অর্থাৎ আমরা দ্বিতীয় চাপান সার দেব এবং ঠিক কাস্থর আসার আগে আমাদেরকে জিঙ্ক ইডিটিএ বা চিলেটেড জিঙ্ক যেটি, সেটি আমাদের স্প্রে করতে হবে। তবে প্রিয় কৃষক ভাইরা, এই যে মাটিতে জিঙ্ক ব্যবহার করার ক্ষেত্রে আমি বলবো আপনারা যদি পারেন
সেক্ষেত্রে মাটিতে জিঙ্ক ব্যবহার না করে আপনারা যদি মোটামুটি যখন গাছের বয়স 22 দিন হবে তখন একবার চিলেটেড জিঙ্কে স্প্রে করুন ধান গাছে, এবং পরবর্তীতে 35 থেকে 40 দিনে একবার চিলেটেড জিঙ্কে স্প্রে করুন। সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো ফলন পাবেন। এবং মাটিতে ব্যবহার করলেও অনেক সময় দেখা গেছে যে ধান গাছ সেই জিঙ্কটি গ্রহণ করে না, কিন্তু চিলেটেড জিঙ্ক যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে ধান গাছ কী করবে না, সেটি খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারে, যার ফলে কিন্তু আমরা ভালো রেজাল্ট পেতে পারি। এরপরে আমি আরেকটি জায়গায় এই জিঙ্কে ব্যবহার করার কথা বলবো, সেটি আমার মতামত শুধুমাত্র। সেটি হচ্ছে ধান গাছের যখন দেখবেন শীষ থেকে সম্পূর্ণ ধানগুলো আপনার দানায় পরিণত হয়েছে, এখনও আপনার ভিতরের যে দানার ভিতরে যে চাল, সেই চাল কিন্তু পরিপূর্ণ হয়নি, সবেমাত্র দানার মধ্যে দুধ দেখা যাচ্ছে। এই অবস্থায় যদি আপনারা একবার জিঙ্কে স্প্রে করতে পারেন এবং তার সাথে অবশ্যই বোরন এবং পটাশ, যেটা ওয়াটার সলিউবল পটাশ, এই যে তিনটে উপাদান, এই তিনটে উপাদানকে যদি আপনারা স্প্রে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ধানের দানার যে কোয়ালিটি বা ধানের দানার ওজন, ধানের দানার কালার কিন্তু খুব সুন্দর আসে। এবার একটি কথা আমি বারবার বলেছি যে মাটিতে জিঙ্ক ব্যবহার করলেও অনেক সময় ধান গাছ সেটি নিতে পারে না। এর পিছনে একটি কারণ হলো মাটিতে যদি পিএইচের তারতম্য থাকে, অর্থাৎ পিএইচ লেভেল কম বেশি থাকে, সেক্ষেত্রে ধান গাছ এই আপনার জিঙ্ক মাটির থেকে গ্রহণ করতে পারে না। এবং আরেকটি কারণ যেটি দেখা গেছে সেটি হলো যেখানে অনবরত ধানের জমি জলের তলায় তলিয়ে থাকে সেই জায়গায় কি হয় যে দ্রবীভূত জিঙ্ক সেটি সালফাইড ও ফসফেটে রূপান্তরিত হয়ে যায়। ফলে দীর্ঘদিন যদি জলের তলায় জমি, বিশেষ করে ধানের জমি তলিয়ে থাকে, সেক্ষেত্রে জিঙ্কের কিন্তু অভাব দেখা যায়। আর এই জিঙ্কের অভাব কাটাতে আপনারা যদি এই ধানের জমির জল নিকাশনের ব্যবস্থা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই জিঙ্কের অভাব অনেকটাই দূর হয়ে যায়। তো সেক্ষেত্রে জমির মাটিতে জিঙ্ক ব্যবহার না করে স্প্রে করে ব্যবহার করাটা অনেক বেটার। এবং যদি আমরা মাটিতে জিঙ্ক ব্যবহার করি তাহলে ওয়াটার সলিউবল যে জিঙ্ক সালফেট বর্তমানে পাওয়া যাচ্ছে, সেই ওয়াটার সলিউবল জিঙ্কে ব্যবহার করাটা উচিত, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করছি আমার ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।